সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9 এর আলোচনা অনুষ্ঠান আপনার মতে, এবং পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে যে চ্যালেঞ্জ, সেটা নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি। এবং সেখানে আমরা এই আপনার মতো অনুষ্ঠানে একদিন ব্যাংক খাত নিয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা আমরা বেগবান করেছি। আজকে বিশেষ করে খেলাপি ঋণের ক্ষেত্রে নতুন যে নীতিমালা এসেছে সেই জায়গাটা থেকে বেসরকারি বিনিয়োগ খাতে কতটা কি হলো সেই জায়গাটা জানবার চেষ্টা করব। যাদেরকে পেয়েছি শুরুতেই আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতিম এবং অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। মোহাম্মদ হাতিম, আপনাকে দিয়ে শুরুটা করতে চাচ্ছি, এবং যেই জায়গাটায় আসলে শুরুতেই একটু জানবার চেষ্টা করতে চাই একদম সাধারণ মানুষদের জন্য, অর্থনীতি পুনরুদ্ধার বলে কথা, সেখানে একটা সিদ্ধান্ত আসলো খেলাপি ঋণের ব্যাপারে নতুন নীতিমালা, যেটা আগামী এপ্রিল থেকে হতে যাবে। সেইখানে বলা হচ্ছে যে এই সময় বিশেষ করে আপনাদের ব্যবসায়িক যে এই পরবর্তী এই নীতিমালা ঘোষণার পরবর্তী সময় আপনারা যে মিটিং করেছেন, সেখানে কথাটা এসছে যে এইটা হয়তো এই সিদ্ধান্তটা এই মুহূর্তে সঠিক হচ্ছে না। আবার ব্যাংক খাতকে বলা হচ্ছে ব্ল্যাক হোলে পড়ে আছে, সেখান থেকে উদ্ধারে এই সিদ্ধান্ত সঠিক হচ্ছে। তাহলে কোন সিদ্ধান্তটা আসলে সঠিক হচ্ছে এই অর্থনীতি পুনরুদ্ধারে? আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আপনি একটা খুব এই সময়ের জন্য সবচেয়ে যে ভাইটাল ইস্যু, এই কয়েকটা ইস্যুর মধ্যে এটা একটা অন্যতম ইস্যু। এবং আপনি যদি দেখে থাকেন গত বেশ কিছুদিন যাবতই কিন্তু আমি বিশেষ করে গত সরকারের আমলে লাস্ট যে রূপ তালুকদার সাহেব যখন গভর্নর বাংলাদেশ ব্যাংকের, তিনি যখন ওই পলিসিটা দিয়ে গেলেন IMF-এর প্রেসক্রিপশন অনুযায়ী যে সেপ্টেম্বরের পর থেকে 3টা কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ঋণ খেলাপি হবে এবং মার্চের পর থেকে একটা কিস্তি পরিশোধে ব্যর্থ হবে, তখনই কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম এবং আমি বলেছিলাম যে IMF-এর শর্ত দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিবে, ব্যবসায়ীদেরকে ধ্বংস করে দিবে, সেই শর্ত আমাদের কেন মানতে হবে? আর IMF কখনো কোনো দেশকে স্বাবলম্বী হওয়ার মতো কোনো প্রেসক্রিপশন দিয়েছে কি না অন্তত আমাদের জানে নাই। অতীতকাল থেকে দেখে আসছি যে IMF যেগুলি দিয়েছে এই সব শর্ত কিন্তু মানার মতো না। আচ্ছা, গেল ওই সময়টা আমরা বলেছিলাম এবং তিনি বলেছিলেন যে না, এটা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করতে হবে। নতুন সরকার আসার পরে যখন আমাদের নতুন গভর্নর মহোদয় গেলেন, অত্যন্ত একজন বিজ্ঞ মানুষ, স্বজন ব্যক্তি, এবং এই সম্পর্কে তার অভিজ্ঞতা অনেক বেশি। আমরা তাকে খুব পছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে তার সাথে অনেক সময় কাজ করেছি, জানি তার সম্পর্কে, ওনার মানে অভিজ্ঞতা অনেক ভালো। তো তিনিও একই লাইনেই হাঁটলেন। তো উনিও বলছিলেন যে এটা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস, এটা একটু করেন, একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। এখন আমার যখন ইন্টারেস্ট রেট 9 থেকে বা 8 থেকে 9 থেকে যখন 15-16তে গেল, আর দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য যখন একটা চ্যালেঞ্জের মুখে, আমার গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নানা রকমের সংকটের মধ্যে, এবং ওয়ার্ল্ড ব্যাংক যখন বলে যে বাংলাদেশ ব্যাংক সহ বা বাংলাদেশ সহ 7টা দেশ দেউলিয়া, অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, তখন কি বাংলাদেশের বেস্ট প্র্যাকটিস করার সময়? এটা কোনোভাবেই সময় উপযোগী নয়। আমরা এই জন্য বিনীত অনুরোধ করেছিলাম, গভর্নর মহোদয়কে বলেছি, অর্থ উপদেষ্টাকে বলেছি, প্রধান উপদেষ্টাকে বলেছি যে এইটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং এটাকে স্থগিত করতে হবে। এগুলি এই মুহূর্তে এটা কোনোভাবেই এই পর্যায়ে যদি এটা যদি করা হয় তাহলে আমি বলেছি অন্তত 90% ব্যবসায়ী যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করছে, 90% ব্যবসায়ী ঋণ খেলাপি পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তারা সেটা পরিণত হবে, আপনি সেটা বলছেন। আপনার কাছে আমি আসবো আবারও। আমি ডক্টর মাসরুর রিয়াজ, আপনার কাছে একটু আসতে চাই। IMF-এর শর্ত মানতে হবে, এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা করতে হবে। কতটা সুযোগ থাকে যদি IMF-এর কাছ থেকে ঋণ নিয়ে শর্ত মানবো না, শর্ত না মানলে ঋণ দিবে কি না, কতটা ঋণের দরকার ছিল, এই নানান দিক বিবেচনায় সত্যিকার অর্থেই কি সেই শর্ত মানাটা অনেক বেশি জরুরি ছিল? ধন্যবাদ। এখানে দুটো প্রশ্ন, ঋণ জরুরি ছিল নাকি শর্ত জরুরি ছিল নাকি? শর্তটা মানা জরুরি ছিল, মানে ঋণটা জরুরি ছিল, কারণ আমাদের ফরেন রিজার্ভ যেভাবে পড়ে যাচ্ছিল তাকে বুস্ট করার বা ধরে রাখার জন্য, বুস্ট করার জন্য আমাদের ধরেন এক্সপোর্ট রেমিটেন্স গ্রোথটা তো রাতারাতি ডাবল হয় না, FDI আরও স্লো, তা বাকি থাকে একটাই সোর্স,
আপনার ফরেন রিজার্ভের পতনকে বা সাপ্লাই ঠেকানো বা সাপ্লাই বুস্ট করা, সেটা হলো এক্সটার্নাল লোন আর কি। এবং সেই জায়গাটায় আইএমএফ এর লোনটা এই ধরনের, মানে এটা অলমোস্ট বেইল আউট চিন্তা করতে পারেন আপনি। মানে আসলে আগের সরকারের সময় বেশ কিছু ভুল পলিসির কারণে এমন একটা জায়গায় চলে গেছিল, এই বেইল আউটটা নেওয়া ছাড়া তখন উপায় ছিল না। এখন বেইল আউট জরুরি ছিল, কিন্তু সেখানে কি শর্ত থাকবে সেটা কিন্তু সরকার যে বেইল আউট নিচ্ছে আর আইএমএফ তাদের নেগোসিয়েশনের বিষয়। এখানে ফিক্সড এক্স থাকতে হবে, ওয়াই থাকতে হবে, জেড থাকতে হবে, এমন কোনো বিষয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা যদি প্রাথমিকভাবে থাকেও, এটা 4 বছরের প্রোগ্রাম কিন্তু আইএমএফ এর। এটা তো ধরেন প্রথমে না হয় এগ্রি করেছে বুঝলাম, কিন্তু যখন 6 মাস 1 বছর চলে গেল, তখন যে পারিপার্শ্বিক অবস্থা সেটা সম্বন্ধে আরো ক্লিয়ারার আইডিয়া হলো, কি চ্যালেঞ্জ কন্টিনিউ করছে, কি চ্যালেঞ্জ আরো গভীর হলো, সেটার ভিত্তিতে কিন্তু অনেক কিছু রিনেগোশিয়েট করা যায়। হ্যাঁ, হতে পারে যে 5টা জিনিস রিনেগোশিয়েট করতে গিয়ে আইএমএফ হয়তো 2টার ব্যাপারে অনড় থাকবে, কিন্তু আরো 3টার ব্যাপারে কিন্তু যদি বুঝিয়ে বলা যায় সেইটা কিন্তু রিনেগোশিয়েট করা যায়। সুতরাং এইখানে একটা তো হলো আমাদের এই দীর্ঘদিন ধরে যে ম্যাক্রো 2.5 বছর ধরে চ্যালেঞ্জ চলছে, ইম্পোর্ট এখনো কিন্তু কিছুটা 5ই অগস্টের পরে রিল্যাক্স করেছে, কিন্তু লার্জলি এখনো ইম্পোর্ট রেস্ট্রিকশন রয়ে গেছে। ডোমেস্টিক ইকোনমির ডিমান্ডটা ডাউন, যদিও হাতেম ভাই আপনাদের কষ্টের ফলে হয়তো এক্সপোর্টটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, নভেম্বর মাসেও গ্রোথ আছে 15 বা 16% মতো, বাট স্টিল অর্থনীতি তো এখনো ভালো অবস্থায় নাই। আর 5ই অগস্টের পরে একটা বড় অর্জন হয়েছে গণতন্ত্রের দিক থেকে, কিন্তু ধরেন এত বড় বিপ্লবের পরে কিছু আনসার্টেনটি থাকে, এই বিক্ষোভ চলছে অনেক জায়গায়, এটার জন্য কিন্তু নতুন করে ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষেত্রে স্লো ডাউন এসছে। সুতরাং এই পারিপার্শ্বিক অবস্থায় একটা আইএমএফ এর সাথে আলোচনা করতেই পারে যে বেস্ট প্র্যাকটিস প্রয়োজন, কিন্তু এটাকে আনার ক্ষেত্রে হয়তো আমাদেরকে আরো কিছু সময় লাগতে পারে। প্র্যাকটিসের জায়গাটায় মোহাম্মদ হাতিমের যে আলোচনা বা তার যে বক্তব্য, আরেকটি অংশ ছিল যে পতিত সরকার যেটা করে গেছে, মানে এখন যে এক্সপেকটেশন সেখানে ওই পথেই হাঁটলেন, এরকম একটি কথা বলেছেন। সেখানে কি আপনার মনে হয় অন্য পথে হাঁটবার অনেক সুযোগ ছিল? না, সুযোগ ছিল, কিছু তো অন্য পথে হাঁটছে কিছু বিষয়ে। যেমন আপনি ফরেন রিজার্ভের পতনটা কিন্তু গত 4 মাস হচ্ছে না, আপনি খেয়াল করেন, ঠেকানো গেছে। এটার একটা কারণ হলো রিজার্ভ থেকে ডলার আননেসেসারি বিক্রি, সেটা 5ই অগস্টের পরে বাংলাদেশ ব্যাংকের নতুন লিডারশিপ কিন্তু এটা বন্ধ করেছে। 5ই অগস্টের আগে যেটা হতো, আপনার ইন্টার ব্যাংক, ব্যাংক টু ব্যাংক ডলার এক্সচেঞ্জকে বা ডলার ট্রানজ্যাকশনকে প্রায়োরিটি না দিয়ে ডিরেক্ট যখনই প্রয়োজন হতো রিজার্ভ থেকে ডলার বিক্রি করে দিত ব্যাংকগুলোর কাছে। মূলত এটা দেখা গেছে ওই যে এস আলম বা ওই টাইপের ব্যাংকগুলোকে এটা বেশি দিয়েছে। তো আমরা কিন্তু এটা কিন্তু ইন এ সেন্স টাকা ওই অলিগার্ক কন্ট্রোল ব্যাংকগুলোর মাধ্যমে টাকা পাচারকেই হেল্প করেছে। এই গভর্নর এসে বা এই বাংলাদেশ ব্যাংক, এই নতুন বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটাকে বন্ধ করেছে, সেই কারণে পতন রোধ হয়েছে। তো অন্য পথে হাঁটছে, খেয়াল করেন। এখন ঋণের যে খেলাপি ঋণের যে সংজ্ঞা, এটা পৃথিবী জুড়েই মূল সংজ্ঞা একটাই, যে 90 দিন ইয়ে হলেই করে। এটা আসলে আওয়ামী লীগ সরকার, পতিত সরকার বা নতুন সরকারের বিষয় না, এটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টরের কিছু বেসিক ফান্ডামেন্টাল বেস্ট প্র্যাকটিস থাকে, এটাও তার মধ্যে অন্যতম। তখন কি এই প্র্যাকটিস হয়েছিল? না, তখন তো উল্টাটা ছিল, তখন তো ছিল 6 মাস পদে করলো না, ছিল 6 মাস। 6 মাস মানে এটাকে করা হলো পরে 3 মাস, এরপরে এটাকে 1 মাস। 1 মাস না, কিন্তু এটা স্ট্যান্ডার্ড হলো 90 দিন, 90 দিন খেলাপি হলেই। সো এইটাকে এখন আইএমএফ, আমার কথা হলো যে পরিস্থিতির বিবেচনায় আইএমএফ এর সাথে রিনেগোশিয়েট করতেই পারে, যে তোমার আগামী 1 বছরে এই 10টা জিনিস আমাদের হওয়ার কথা ছিল, এই 6টা আমি পারবো, এই 3টা পারিপার্শ্বিক অবস্থায় চমৎকারভাবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু জিনিস অ্যাড করি। আপনি একটা জিনিস দেখেন, আমরা পার্সোনাল মানে ব্যবসায়ী সমাজ অনেক সময় পার্সোনাল লোন আমরা অনেকেরই দিয়ে থাকি। যখন যে লোন নিল সে ব্যবসায় যদি কলাপস করে, তাইলে তার কাছ থেকে আমরা টাকাটা কিন্তু জোর করে তার থেকে আনতে পারি না। ইভেন আপনি যদি আমরা কি করি, আচ্ছা ঠিক আছে ভাই তুমি জোর করে দিতে পারো, আমাকে মাসে মাসে দিয়ে যাও, মাসে মাসে দিয়ে ক্লিয়ার করো। বাংলাদেশ ব্যাংক রিশিডিউলের একটা ইয়ে করে দিয়েছে, কোনো অবস্থাতেই রিশিডিউল 6 বছরের বেশি টাইম দেওয়া যাবে না। সে পারুক বা না পারুক, তাকে 6 বছরের টাইম বেশি দেওয়া যাবে না। তাইলে কি হচ্ছে, সে কোনোভাবেই একজন এই বর্তমান প্রেক্ষাপটে ধরেন 6 বছরের মধ্যে এটা পরিশোধ করতে, মাসে যে কিস্তির পরিমাণ যা আসবে এটা কোনোভাবেই সে হ্যান্ডেল করতে পারবে না, এটা বহন করার ক্ষমতা তার নাই। তাহলে তাকে কি করা হচ্ছে, ফোর্সলি তাকে ওইটা দেওয়া হচ্ছে যে এতটা ওগুলো মাসে দিতে হবে। ফলে দেখা গেলো সে দিতে পারলো না, সে আবারও ঋণ খেলাপিতে পরিণত হবে।
তো এখন এই যদি হয় তাহলে ঋণ খেলাপি তো অটোমেটিক্যালি হবে, এবং তাকে ব্যবসা করার সুযোগ দিয়ে যত বছরে এটা পরিশোধ করতে পারবে ক্যালকুলেশন করে ব্যবসার ধরন বুঝে, তাকে যদি ওইভাবে একটা টাইম দিয়ে যদি রিশিডিউলটা দেয় তাহলে কিন্তু সে মাসে মাসে ব্যবসা করে এটা পরিশোধ করতে পারবে। আর যদি তাকে কলাপস করে দেওয়া হয় তখন কিন্তু তার ব্যবসাও বন্ধ হয়ে গেল, ব্যাংক কিন্তু আর টাকা ফেরত কোনোভাবেই পাবে না। ব্যাংক হয়তো তার বিরুদ্ধে মামলা করবে, নানাভাবে তাকে হেনস্থা করবে, টাকা কিন্তু ফেরত পাবে না। বা টাকা যদি ফেরত পাইতে হয় তাহলে তাকে যত বছর তাকে সময় দেওয়ার দরকার, প্রয়োজনে ইন্টারেস্ট রেট কমিয়ে ইন্টারেস্ট রেট বন্ধ রেখে ব্লক অ্যাকাউন্টে নিয়ে তাকে ওই সুযোগটা কেস টু কেস বিবেচনা করে সুযোগ দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিছু মানে ফর্মুলা দিয়ে রেখেছে, এই ফর্মুলার বাইরে ব্যাংক যেতে পারবে না, আর যেতে না পারলে সেখানে এই ব্যবসায়ীরা কিন্তু আলটিমেটলি মানে গলা টিপে তাদেরকে হত্যা করা। মানে আপনার এই বক্তব্য থেকে উঠে আসছে যে অর্থনীতি পুনরুদ্ধারের এই ধরনের সিদ্ধান্ত হলে সেটা বুমেরাং হবে, সেটা আপনি বলছেন। তাহলে সেই জায়গায় আরেকটি আলোচনা কিন্তু একদম দিনভর এই আলোচনা হয়েছে, নানানভাবে আলোচনা বলি সমালোচনা বলি হয়েছে, যে ইচ্ছাকৃতভাবে যারা ডিফল্টার তাদেরকে আলাদা করে দেখা হলো না, ঢালাওভাবে একটা সিদ্ধান্ত বা একটা নীতিমালা চলে আসলো যেটা আবার এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে। তাহলে এইখানে কি ইচ্ছাকৃতভাবে এই সরকার, এই অন্তর্বর্তী সরকারের কথা বলছি, ইচ্ছাকৃতভাবে করবার কারণটা কি, যারা আর কি এই সমালোচনা করছেন? না, ইচ্ছাকৃত যারা ঋণ খেলাপি জি তাদের ব্যাপারে আমরা মানে কোনো সিদ্ধান্তে যাওয়া হয়নি বা তাদেরকে একটা আনুকূল্য দেখাচ্ছে, প্রদর্শন করছে, এরকম সমালোচনাগুলো এসেছে। দেখাচ্ছে বিষয়টা এরকম না, মানে উইলফুল ডিফল্টার যারা তাদের বিরুদ্ধে আমরাও বলছি যে কঠোর ব্যবস্থা নেক সরকার। উইলফুল ডিফল্টার কারা এটা তো বুঝেই যাবে, ওটা অবস্থা দেখলে বোঝা যাবে। সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরকার যে কোনো সিদ্ধান্তই নেক, আমরা ব্যবসায়ী সমাজ সেটাকে সমর্থন করব। কিন্তু যারা ব্যবসা করতে গিয়ে মানে ডিফল্টার হয়ে গেছে, ফেল করেছে, তাদের ব্যাপারে আইদার আপনি একটা সেফ এক্সিট পলিসি দেন যে তারা যাতে সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারে। আপনি এখন নানা রকমের নানা কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওকে, আপনার এই যে এখন মনে করেন 15% 16% ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেটে আমি ব্যবসা করতে চাই না, আমাকে এক্সিট দেন, আমি চলে যাই। আপনি একটা জিনিস যদি দেখেন, ব্যাংকগুলি যদি কেউ ডিফল্ট করে তাহলে সেই ব্যাংকের যারা ডিপোজিটারদেরকে 2 লক্ষ টাকা করে সর্বোচ্চ দিয়া ব্যাংক কিন্তু খালাস, আর মানে তার দিতে হবে না। মানে তাদেরকে একটা সেফ এক্সিট কিন্তু ব্যাংকের জন্য করে রাখা হয়েছে। কিন্তু যারা দেশের অর্থনীতিকে মানে চলমান রেখেছে, কর্মসংস্থান করেছে, ব্যবসা করতে গিয়ে যারা ডিফল্ট করলো, তাদের জন্য কোনো সেফ এক্সিট পলিসি কিন্তু নেই। সেটা আমরা বারবার বলে আসছি যে ঠিক আছে, যে কোনো পলিসি আপনি যখন একটা পলিসি অ্যাডপ্ট করবেন, সেই পলিসি যদি আমার পছন্দ না হয় তাহলে আমি বিজনেসে থাকবো না, আমাকে চলে যাওয়ার জন্য সেই ব্যবস্থা করেন। কিন্তু বর্তমানে কোনো চলে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। মানে যতক্ষণ পর্যন্ত সে ওই ব্যবসায়ী মানে ঋণ যে নিল সে মারা গেলেও তার উত্তরাধিকার যারা তাদের উপর গিয়ে বর্তাবে, আর মৃত্যুর আগ পর্যন্ত তাকে এই গানিটা টানতে হবে। তার কিন্তু মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, অথবা তাকে জেলে যেতে হবে, দুইটার একটা। আরএমজি সেক্টরের বিষয়ে আজকে বিশেষভাবে আমরা আলোচনা করতে চাচ্ছি, কারণ তাদের উপরে যদি এটা বড় ধরনের যে বুমেরাং শব্দটা ব্যবহার করেছে, তাহলে আমাদের রপ্তানি খাতের কি অবস্থা হবে সেটাও একটু শুনবো। আপনি বারবারই বলছিলেন যে এই যে 15-16% কথা বলছিলেন, যখন 6-9 আটকে রাখা হলো, সেই সিদ্ধান্ত আসলে কতটা ভালো ছিল পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে নিতেই চাই। আসতে চাই ডক্টর মাসুর রিয়াজ আপনার কাছে। আজকে দিনের আরেকটি বড় সংবাদ, এটা বড় সংবাদ আকারেই এসেছে প্রতিটি গণমাধ্যমে, কারণ মানুষ খুব গুরুত্বের সাথে দেখছে যে এবি ব্যাংকের এমডি বিদেশ থেকে পদত্যাগ করেছেন, এবং সেই এবি ব্যাংকের যে অবস্থা, ভয়াবহ যে চিত্র মানুষের সামনে ইতিমধ্যেই উঠে এসেছে, যে সেখানে খেলাপি ঋণের পরিমাণ এবং বিশেষ বিশেষ গ্রুপগুলো এই টাকাগুলো দেয়নি, সেই জায়গায় আসলে কি কি সমস্যা ছিল, আর এরকম দায় কতটা এড়ানো যায় পদত্যাগের মধ্য দিয়ে? এবি ব্যাংকের পদত্যাগের নিউজটা আমিও দেখেছি ইন্টারনেটে। আসলে এটা তো পার্ট অফ দ্য আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি এবং ব্যাংকিং মানে রাজনৈতিক সমর্থনপুষ্ট শক্তিশালী মালিকদের দ্বারা 10 থেকে 12টা ব্যাংককে যে একেবারে লুট করে নেওয়া হয়েছে। হাতেম ভাই যে উইলফুল ডিফল্টারের কথা বলছিলেন, নামে বেনামে লোন নিয়ে সেই লোনগুলো আর ফেরত না দেওয়া বা না আসা, যার ফলে প্রায় 10 থেকে 12টা ব্যাংক একেবারে জটিল অবস্থায় আছে। আই থিঙ্ক ওইটার ধারাবাহিকতাই আমরা এবি ব্যাংকের এটা আজকে দেখলাম, তাই না?
তো এইটা তো হয়েছে কয়েকটা কারণে। প্রথম কারণ হলো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংকে এবং কমার্শিয়াল ব্যাংকগুলোতে। মানে 5ই আগস্টের আগের কথা বলছি, গত 6-7 বছর, বিশেষ করে 2000 মনে হয় 15 বা 16-র পর থেকে, 17-র পর থেকে বিশেষভাবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এটা জোর দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের প্রথম প্রবলেম যেটা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতাটা থাকে ব্যাংকিং সেক্টর সুপারভিশন এবং রেগুলেশনের, সেই স্বাধীনতাটা প্রায় পুরোটাই খর্ব করে ফেলা হয়েছিল। এবং পরবর্তীতে দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের অনেকেই আবার এটার সাথে আনন্দের সহিত বা মানে খুশি মনেই জড়িত হয়ে গেছিল। হ্যাঁ, সেটা মানে একদম টপ লেভেল একটা মানে এই যে কেন্দ্রীয় ব্যাংক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে বলি, সেটা যদি এইভাবে হস্তক্ষেপ করা হয়, সেটারই ফলাফল তো আপনি দেখছেন ব্যাংকিং সেক্টরে কি হয়েছে। 11টা ব্যাংক দাঁড়াতে পারছে না, বা 11টা বা 12টা ব্যাংক, এর মধ্যে এসালমের হয়তো 7-8টা ব্যাংক, এর বাইরেও আছে, ন্যাশনাল ব্যাংক আছে, তারপর আমরা শুনছি যে এক্সিম ব্যাংক আছে, এবি ব্যাংকের কথাটাও শোনা যায় যে বেশ খারাপ সেটার অবস্থাও। হ্যাঁ, তো এটা তো আমরা দেখতে পাচ্ছি যে এদেরকে চালাতে গিয়ে 22,000 কোটি টাকার নোট ছাপাতে, মানে টাকা ছাপাতে হয়েছে, কারণ এরা নিজের পায়ে চলার মতো অবস্থায় নাই। কারণ এদের যে ডিপোজিটের টাকা দিয়েই তো লোন দেয়, সেই লোনের অ্যাটলিস্ট 75-80 ভাগ সেই ব্যাংকগুলোর, এইগুলা ওই ব্যাংকগুলোর যে মালিক পক্ষ, যারা প্রায় প্রত্যেকেই রাজনৈতিকভাবে সমর্থন পুষ্ট ছিল এই 5ই আগস্টের আগ পর্যন্ত, তারা এগুলোর নামে বেনামে নিয়ে গেছে, নিয়ে এগুলো আর ফেরত আসছে না, এবং ধরা হচ্ছে এর বেশিরভাগ টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এখন এই ব্যাংকগুলো তো মানে আজকে যদি কেন্দ্রীয় ব্যাংক সাপোর্ট না দেয়, এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ডিপোজিটাররা টাকা ফেরত পাবে না, এবং এই যেটা আমরা বলি ব্যাংক রান, এটার ফলে ব্যাংক রানের সৃষ্টি হবে। মানে এই পচা ব্যাংকগুলোয় এগুলো কলাপস করলে পুরো ব্যাংকিং সেক্টরে আতঙ্ক সৃষ্টি হবে। মাঝারি মান এবং ভালো মানের ব্যাংকগুলোতেও তাদের ডিপোজিটররা আতঙ্কের কারণে সেখানে গিয়ে ডিপোজিট তোলার একটা লাইন করবে, এবং ব্যাংক রান সৃষ্টি হয়ে দু একটা ভালো ব্যাংকও এই ব্যাংক রানের কারণে ধসে যায়। তো আমরা তো সেটা হতে দিতে পারি না। এমনি আমরা অর্থনীতিতে নাজুক অবস্থায় আছি, এমনিতেই ব্যাংকিং সেক্টর নাজুক অবস্থায় আছে, সেখানে যদি এখন ব্যাংক রান হয়, এখন সেই জন্যই হয়তো এই 22,000 কোটি টাকা ছাপাতে হলো। কিন্তু কতবার টাকা ছাপাবে? সুতরাং আমরা আশা করব বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের পক্ষ থেকে এই 10-12টা ব্যাংকের ব্যাপারে একটা পরিকল্পনা, রিকাভারি অ্যাসেসমেন্ট, এবং সেই রিকাভারি অ্যাসেসমেন্ট অনুযায়ী যদি রিকাভারি হওয়া সম্ভব হয়, একটা রিকাভারি প্ল্যান, এবং সেই প্ল্যানে বলা থাকবে বা প্ল্যানটা বলে দিবে যে কি পরিমাণ লিকুইডিটি সাপোর্ট বা ক্যাপিটাল ইনজেকশন লাগবে। সেই লিকুইডিটি সাপোর্ট বা ক্যাপিটাল ইনজেকশন কেন্দ্রীয় ব্যাংক থেকে কতটুকু আসবে, মার্কেট থেকে কতটুকু আসবে, যদি প্রয়োজন হয় শেয়ার সিজ করে যারা এটাকে লুটপাট করেছে মালিক পক্ষ থেকে, সেই শেয়ার যদি বিক্রি করে কিছু উঠানো যায়, কতটা সহজ হবে আমি জানি না, সেইভাবে টাকা উঠাতে হবে। আর যেই ব্যাংক অ্যাসেসমেন্টে দেখা যাবে রিকাভারি করবে না, ওকে এখন থেকেই ওই মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের মাধ্যমে অন্য জায়গায় একীভূত করে দিতে হবে। ওটাতে কিন্তু সময় লাগে, কঠোর হতে হবে, আপনি সেটা বুঝছেন। তাহলে এই যে কঠোর সিদ্ধান্ত বা কঠোর সংজ্ঞায়িত করা হলো, যে প্রশ্নটা আমি শুরুতেই মোহাম্মদ হাতিমকে রেখেছিলাম, আপনার কাছ থেকে একটু ছোট করে শুনতেই চাই যে যদি একদিকে এই খেলাপি ঋণের সংজ্ঞাটাকে অনেক বেশি কঠোর করা হয়, তাহলে আবার আমাদের সবচেয়ে রপ্তানি খাতে সবচেয়ে বড় যে খাতটা তৈরি পোশাক শিল্প, সেটা একটা প্রভাব পড়ে যাবে। আমাদের তো রপ্তানি আয়টাও দরকার হবে, তাহলে যাবোটা কোন দিকে আমরা? না, শুধু রপ্তানি খাতে পড়বে তা না, এর বাইরেও পড়বে। মানে সেটা পড়বে, আমরা রপ্তানি খাত, এখন রপ্তানি খাতে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন আমরা এফোর্ড করতে পারবো না। কেন বলছি? এমপ্লয়মেন্ট তো আছে, আমরা যে ম্যাক্রো চ্যালেঞ্জে আছি গত 2.5 বছর ধরে, এর মূল ভিত্তি, এই ম্যাক্রো চ্যালেঞ্জের মূল ফিচারটাই তো হলো আমার ব্যালেন্স অফ পেমেন্ট, আমার ফরেন রিজার্ভ এবং ফরেন কারেন্সির মান 40% পড়েছে, ফরেন রিজার্ভ 19 বিলিয়নে এসে ঠেকেছে। এখন আমি এটাকে যদি শক্তিশালী জায়গায় নিতে চাই, যে এক্সপোর্ট আর রেমিটেন্সের ধারা আছে, এটা তো থাকতেই হবে, উল্টো আমাকে আরো কিছু লোন করতে হবে। আমার মতে $5-7 বিলিয়ন খুব দ্রুত লোন করে এখানে ঢুকাতে হবে। এখন সেটা করতে গিয়ে যদি আবার এক্সপোর্ট ড্রপ করে, তাহলে ওই যে চৌবাচ্চার ফুটো আমরা কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না, এখানে একটা ফুটো ম্যানেজ করতে গিয়ে আরো 2টা সৃষ্টি হচ্ছে, এটা তো হতে দিতে পারবো না। সুতরাং এক্সপোর্টে এই মুহূর্তে কোনো ধরনের ডিসলোকেশন বা কোনো ধরনের ডিসরাপশন হয়, এরকম কিছু আমরা করতে পারবো না। সো এই সংজ্ঞা কঠোর করার কারণে যদি এক্সপোর্টের উপর প্রভাব আসে, নেগেটিভ প্রভাব, তাহলে এটাকে আমাদের একটু বিলম্বে করতে হবে। আর একদিকে ফেলে দেওয়া যাবে না, তাহলে ব্যালেন্স করার একটি ভাবনা নিয়ে এগোতে হবে। আমিও এই আলোচনা নিয়ে এগোবো, বিরতি নিয়ে তারপর আসছি। সম্মানিত দর্শক, আপনার মতো অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন।
আবারও স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছি অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ এই বিষয়ে। মোহাম্মদ হাতিম, আপনার কাছে ফিরবো। আপনি তখন বলছিলেন যে বুমেরাং শব্দটা আমরা দিয়ে ওইখানে আলোচনাটা বা আপনার বক্তব্য শেষ করেছিলাম। সেখান থেকে একটু জানতে চাই, সেন্টার ফর পলিসি ডায়ালগ যে কিছু গবেষণা বা সেখান থেকে গবেষণা পরিচালকের যে কথা যে উচ্চমানের উচ্চ মুনাফা মার্জিনের পণ্য উৎপাদনের দিকে ঝুঁকতে না পারেন তাহলে কারখানার সংখ্যা কমে যাবে, বা আরও কিছু বিষয় চিহ্নিত করা হয়েছে। প্রতিযোগিতার সক্ষমতা হ্রাসের কথা বলা হয়েছে, স্বল্প মূল্যের পণ্য উৎপাদন, অতি নির্ভরশীলতা এটা উল্লেখ করা হয়েছে, পণ্য বৈচিত্র্য আনতে চেষ্টার অভাবকে উল্লেখ করা হয়েছে, দুর্বল কৌশলকে এখানে খুব বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখানো হয়েছে। এগুলা কি তাহলে অনেক বেশি প্রভাব পড়ছে, নাকি অন্য দিক থেকেও এই প্রভাব পড়বার, মানে আমি ক্ষতিকর প্রভাবের কথা বলছি? আপনি দেখেন, আমি ওই আমাদের বিরতির আগে যে আলোচনাটা আমরা ছিলাম যে আমাদের ডলারের প্রবাহ, এটা কিন্তু যেটা সরকার, বাংলাদেশ ব্যাংক কিন্তু চেষ্টা করছে এটাকে ধরে রাখার জন্য, এবং অনেকটা ধরে রাখতে পেরেছেও। কিন্তু আমি যদি আবার বলি যে বাংলাদেশ ব্যাংকের যে রং পলিসির কারণে আমাদের, আপনি যদি দেখেন গত সপ্তাহ একটা পত্রিকা নিউজে আপনারা হয়তো দেখেছেন যে মূল্য সংযোজন, আমাদের রপ্তানির বিপরীতে যে মূল্য সংযোজন ভ্যালুয়েশন, সেটা কিন্তু 60%-এর নিচে চলে আসছে, যেটা কয়েক মাস আগেও 70%-এর উপরে ছিল। তো সেটাকে 60-এর নিচে চলে আসার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ইনসেন্টিভ উঠিয়ে দিয়ে যে সার্কুলারটা করা হয়েছে বন্ধ করে দেওয়ার, সেটা অন্যতম কারণ। এতে কি হলো, আমরা যেটা এতদিন গর্ব করে বলতাম যে নিট সেক্টরে ভ্যালুয়েশন মোর দেন 85%, সেইটা কিন্তু এখন আর থাকছে না, কমে আসছে। কারণ আমাদের যখন ইনসেন্টিভটা থাকছে না, তখন আমরা বাধ্য হয়ে তখন আমদানির উপরে চলে যেতে হয়েছে। কারণ আমি যদি পার কেজি সুতা যদি 15-20 সেন্ট 25 সেন্ট কমে যদি আমি দেশের বাইরে থেকে আনতে পারি, তাহলে কেন আমি এখান থেকে কিনবো না? ফলে আমার আমদানিটা বেড়ে যাচ্ছে, চায়না থেকে ফ্যাব্রিক্স আমদানি বেড়ে যাচ্ছে, ইন্ডিয়া থেকে সুতা আমদানি বেড়ে গিয়েছে। তো ফলে এখানেও কিন্তু ডলারের ক্রাইসিস কিন্তু তখন তৈরি হবে, কারণ আমদানি বেড়ে গেলে আমার কিন্তু ডলারটা কমে যাবে। তো এই বিষয়টাও কিন্তু ডলার ক্রাইসিসের প্রবাহের একটা মানে শর্টের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। তো এই মুহূর্তে আমরা যেটা মনে করি যে এই রং পলিসি যেগুলি গত সরকার আমলে নেওয়া হয়েছিল, রপ্তানির ভুল তথ্যের উপর ভিত্তি করে, একদম কমপ্লিটলি ভুল তথ্য, আপনারা জানেন আমি কন্টিনিউয়াস এটার গত সরকার আমলে গত 2 বছর যাবৎ প্রতিবাদ করে আসছিলাম যে ইবিবি যে রপ্তানি ফিগার দেখাচ্ছিল এটা সঠিক নয়। ফাইনালি বাংলাদেশ ব্যাংক কিন্তু বের করেছে যে ওইটা সঠিক ছিল না। তো এই ভুল তথ্যের উপর ভিত্তি করে ভুল তথ্য, ওই যে প্রতিবাদ করতে করতেই বাংলাদেশ ব্যাংক গিয়ে পরে IMFও যখন ধরলো যে হিসাবে মিলছে না, তখনই কিন্তু বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে তখন ওই এতে গিয়ে তখন তারা কিন্তু বের করলো যে হ্যাঁ, আগের যে রপ্তানির তথ্যটা ছিল এটা সঠিক নয়। এবং এই ভুল তথ্যের উপর ভিত্তি করে যে পলিসিগুলি নেওয়া হয়েছে, এই পলিসিগুলি আমি মনে করি আজকে আমাদের এই অর্থনৈতিক সংকট বা রপ্তানি কমে যাওয়ার একটা কারণ। কিন্তু আপনি যদি দেখেন আজকেও ওই যে আমেরিকা ওটেক্সার যে রিপোর্ট, আমেরিকাতে আমাদের রপ্তানি কিন্তু কমেছে, গত কিছুদিন আমাদের কমে গিয়েছে। সেখানে ইন্ডিয়া এবং ভিয়েতনাম কিন্তু বেড়েছে। আপনি যদি দেখেন ইন্ডিয়া এই গত 1-2 মাসে মানে তাদের এখানে, তারা নিউজেই বলেছে আমাদের বাজারটা তারা নিয়ে নিয়েছে, তাদের এখানে রপ্তানি তাদের বেড়েছে। তো এই বাড়ার কারণটাও বুঝতেই পারছেন যে বাংলাদেশে একটা অসন্তোষ লাগিয়ে রাখতে পারলে লাভবান করা হবে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি যে এখন যেখানে অর্থনৈতিক সংকট, মানে আমরা টোটাল রপ্তানি খাত বলি, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ বলি, আমরা কিন্তু বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত আছি, টিকে থাকার সংগ্রামে লিপ্ত আছি। এরকম একটা পরিস্থিতিতে ওই মানে শ্বেতপত্র যেটা হোয়াইট পেপার যেটা ওই দিন দিল, সেই হোয়াইট পেপারে কিন্তু বলেছেন ওনারা যে 2026 সালেই LDC গ্র্যাজুয়েশনে যাওয়ার মানে এটা যেতে হবে। আমরা যেটা মনে করি, আমরা হয়তো অর্থনীতিবিদদের মতো এত অভিজ্ঞতা, আমরা ব্যবসা করে যতটুকু আমরা বুঝতে পারছি যে কোনো অবস্থাতেই 2026 সালে LDC গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই। অর্থাৎ আমরা দিব্যি দেখতে পাচ্ছি যে LDC গ্র্যাজুয়েশনে গেলে পরে আমরা যে ক্ষতিগ্রস্ত হব, এইটা কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা বলেছি যে LDC গ্র্যাজুয়েশনে না যাওয়ার জন্য ওয়ার্ল্ডে বহু উদাহরণ অতীতেও আছে যে এটাকে স্থগিত করে 3 বছর 6 বছর বা স্থগিত করার সুযোগ কিন্তু আছে। যেহেতু এখন অন্যতম সুযোগ হচ্ছে, যেহেতু আগের
রপ্তানি ফিগারগুলি ভুল প্রমাণিত হয়েছে অলরেডি, এবং সেই ফিগারের উপর ভিত্তি করে যে প্যারামিটারগুলি তৈরি করা হয়েছিল এলডিসি গ্র্যাজুয়েশন দেওয়ার, ওগুলি সবই ভুল। এবং বর্তমান নতুন একজন সরকার আসছে, এই সরকার অবশ্যই সেটাকে কেন্দ্র করে এলডিসি গ্র্যাজুয়েশনটাকে স্থগিত করার জন্য আবেদন করতে পারে। ওয়ার্ল্ডে এরকম নজির কিন্তু অনেক রয়েছে। আচ্ছা, এখানে হোয়াইট পেপারে একটা কথা বলি, হোয়াইট পেপারে একটা উদাহরণ দিয়েছে নেপালের। আপনি যদি দেখেন নেপালের রিজার্ভ কি পরিমাণ, তারা এত রিজার্ভ কি করবে, ফরেন কারেন্সি রিজার্ভ কি করবে সেটা তারা খুঁজে পাচ্ছে না। আর নেপালের কিন্তু হারাবার কিছু নাই, তাদের কিন্তু আমাদের মতো এরকম এক্সপোর্ট নেই, সুতরাং তাদের হারাবার কিছু নেই এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে। সেখানে নেপালের উদাহরণটা এখানে কোনোভাবেই আমাদের কাছে মনে হচ্ছে এটা সঠিক না। জি, ডক্টর মাসুর রিয়াজ, উদাহরণ তো অনেক আছে, কিন্তু সেই উদাহরণ দেখে আমরা কি সত্যিকার অর্থে উৎসাহিত হব বা অনেক ভাবনা চিন্তার জায়গাটায় দাঁড়াবো কিনা? না, উদাহরণকে তো লোকাল কনটেক্সটের বিচারে দেখতে হবে। উদাহরণ বলতে আমরা বলি যে লেসন্স, গ্লোবাল লেসন্স, রিজনাল লেসন্স, ইন্টারন্যাশনাল লেসন্স নেওয়া ভালো। কারণ তাতে হয় কি, একই ধরনের সমস্যা বা একই ধরনের সুযোগ অন্য আরেকটা দেশ কিভাবে কাজে লাগিয়েছে, ধরেন ভিয়েতনাম কিভাবে এফডিআই এত পাচ্ছে, ভিয়েতনাম কিভাবে $400 বিলিয়ন উপর এক্সপোর্ট নিয়ে গেছে, এই লেসন্স বা আমরা বলি কেস স্টাডি বা বেস্ট প্র্যাকটিস, এটা কিন্তু ক্যান বি ভেরি হেল্পফুল। কিন্তু এগুলো আবার অ্যাট দ্য সেম টাইম কোনো একটা দেশ কি প্রবলেমে পড়েছিল সেটা থেকে সে কিভাবে বের হয়ে আসছে সাকসেসফুলি, সেটাও উদাহরণ অ্যাকচুয়ালি বিশ্লেষণ করা ক্যান বি ভেরি হেল্পফুল। এটা আপনাকে ওই নতুন করে বেশি ভাবার কিছু সেভ করে, মানে অতিরিক্ত থট প্রসেস কমিয়ে দেয়। কিন্তু যেটা করতে হয়, প্রত্যেকটা উদাহরণ বলেন, লেসন বলেন, এটাকে কিন্তু লোকাল কনটেক্সটের বিচারে দেখতে হয়। কারণ লোকাল কনটেক্সট মানে যেই দেশে আমি এটা নিয়ে আসতেছি, সেই লেসনটা বা উদাহরণটা, সেই দেশের পরিস্থিতি কি, সেই দেশের ইস্যুসগুলো কি, সেই দেশের ক্যাপাসিটি কি, রাজনৈতিক অর্থনীতি কি, সেগুলোর বিচারে এগুলোকে কনটেক্সচুয়ালাইজ করতে হয়। সো উদাহরণ বিশ্লেষণ করা ভালো, কিন্তু তাকে সাধারণত আমরা যেটা বলি ওয়ান সাইজ ফিটস অল, এটা সাধারণত হয় না। সেটাকে লোকাল কনটেক্সট, লোকাল রিয়ালিটির বিচারে সেটাকে দেখতে হয়। এখন বিচারে আপনি কি 26 সাল কি উপযুক্ত সময় মনে করছেন? না, আমি মনে করি যে দেখেন, এটা একদিকে আমি বের হতে পারলে এটা একটা গৌরবের বিষয়, কিন্তু গৌরব অর্জন করে তারপর যদি আর্থিকভাবে লস করি, সেই গৌরব নিয়ে আমি কি করব? এটা লাগবে। আমি অর্জনের থেকে ধরে রাখার কথা, যেটা হ্যাঁ, আমি কোয়ালিফাই। কারণ হচ্ছে কি, আমার তো ধরেন একটা হলো যে গত 2.5 বছর একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ চলছে। আমার ইম্পোর্ট আমি নর্মাল লেভেলে যেতে পারছি না, 19 বিলিয়নে আমার রিজার্ভ আটকে আছে, আমার টাকার মান 39% পড়েছে, ইনফ্লেশনের কারণে লোকাল ডিমান্ড পড়ে গেছে লোকাল মার্কেটে। তো এইটা একটা অবস্থা। আরেকটা হলো ধরেন আমাদের একটা বড় রাজনৈতিক উত্তরণ ঘটলো, এবং এত বড় বিপ্লব বা এত বড় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেহেতু এটা হয়েছে, এবং তার আগে বেশ কয়েকটা বছর খুব কঠিন বা অপশাসনই ছিল, সুতরাং সেটার থেকে ট্রানজিশন করে একটা ইলেকশনের পরে একটা স্বাভাবিক অবস্থা, এখানেও একটু সময় লাগবে, এবং সেই ইলেকশন না হওয়া পর্যন্ত অনেক ধরনের অস্থিরতা কিন্তু কাটবে না। সুতরাং এই সময় আমি যদি যাই, এবং যেখানে আমার এক্সপোর্টের ভূমিকা আমার এমপ্লয়মেন্টের জন্য, আমার ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য, ইভেন আমার এনার্জি বা এগ্রিকালচারের যে ইনপুট, যেটা ইম্পোর্ট করতে হয়, সেটার জন্য এক্সপোর্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সেখানে এই যে আমি একটু আগে বলছিলাম, এক্সপোর্টে এই মুহূর্তে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন এফোর্ড করতে পারবো না আমরা। তো সেটার জন্য যদি প্রয়োজন হয় কয়েক বছর পিছাতে, আমার মনে হয় পিছানো যেতে পারে আলাপ আলোচনার ভিত্তিতে। ইউএনসিডিপি আছে, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, তাদের সাথে, এবং ইউএনের আরো 2-1টা অফিস এটার সাথে যুক্ত, আলোচনা তো করাই যেতে পারে। কারণ পৃথিবীতেও এক্সাম্পল আছে যারা এটা, মোহাম্মদ হাতিম তো তারা তো একদম এটা প্রপোজাল আকারেই বলেছেন 3 থেকে 6 বছর পেছানো যেতে পারে। ওনারা তো একবারে মাঠে ময়দানে আছে, ওনারা তো ভালো জিনিসটাও ফিল করছে, ওনারা পেইনটা যে কারোর চেয়ে বেশি ফিল করছে। সুতরাং ওনারা যদি এটা বলে থাকে, দেখেন এলডিসি গ্র্যাজুয়েশন পিছালে ব্যক্তিগতভাবে হাতিম ভাইয়ের বা তার ফ্যাক্টরির কোনো ক্ষতি হতে পারে, আমি তো এটা মনে করি না ব্যক্তিগতভাবে। নিশ্চয়ই এটার বাজারের উপর, সেক্টরের উপর, এক্সপোর্টের উপর ইম্প্যাক্ট আছে বলেই নিশ্চয়ই উনি বলছেন।
এবং আমি এটা অন্যান্য এবং এক্সপোর্টারের আপনি কাছেও সেটা কিন্তু মনে শুনেছি। করছেন এটা করা যেতে পারে, অবশ্যই। আপনি সেই জায়গাটায় গুরুত্ব দিলেন। আমি একটু আজকে তৈরি পোশাক শিল্প বা রপ্তানি খাতের যে বড় যে অংশটা, সেটার বাইরে একটু যদি অন্যদিকে তাকাই, এটাও আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা তৈরি পোশাক এই খাতের উপর কি অনেক বেশি প্রেশারটা দিয়ে দিলাম না? কারণ আমরা কি অন্যান্য যে আরও অনেক সম্ভাবনাময় খাত ছিল যারা আমাদের রপ্তানি আয়কে বাড়াতে পারে, আমরা কি খুব গুরুত্ব দিয়েছি? না, দেইনি। এবং এই কারণেই তো আজকে এটা একটা আমাদের দুর্বলতা, এটা আমাদের একটা বড় ঝুঁকি। কারণ আমার টোটাল এক্সপোর্টের 84% গার্মেন্টস দিনে দিনে আরো বড় হবে, এটাই আমরা সবাই চাই। কিন্তু তাই বলে এক্সপোর্টের 84% গার্মেন্টস থাকবে, এটা তো আমার ধারণা গার্মেন্টসের মালিকরাও চান না, তাদের জন্য একটা রিস্ক আছে, তাই না? এইটা কিন্তু আপনি যদি দেখেন 2011-12 সালে এটা ছিল 73%, 72-73%। সেখান থেকে 13 বছর বা 12 বছরের মধ্যে এটা বেড়ে হয়েছে 84%। তো এটাই তো প্রমাণ করে আপনি যে পয়েন্টটা বললেন যে আমরা ডাইভার্সিফিকেশন, বহুমুখীকরণ, সেটাতে আসলে গুরুত্ব দেয়নি। মুখে বলেছি, মানে রেটরিক, মানে এইটা নিয়ে কারো কোনোদিন কোনো দ্বিমত ছিল না, নাম্বার 1। নাম্বার 2, সরকারও বলেছে হ্যাঁ হ্যাঁ আমাদের ডাইভার্সিফিকেশন দরকার, কিন্তু ডাইভার্সিফিকেশনের জন্য যে সিরিয়াসলি কিছু উদ্যোগ নেওয়া দরকার ছিল, স্ট্র্যাটেজি নেওয়া দরকার ছিল, সেই অনুযায়ী বাস্তবায়ন দরকার ছিল, সেই উদ্যোগগুলো কিন্তু হয়নি। সুতরাং সেই কারণে আমার 72% 84%-এ চলে আসছে। এটা হাইলি রিস্কি আমাদের। উদ্যোগ তো নেওয়া হয়নি, আপনিই বলছেন 72 থেকে 84-তে গড়ালো। তাহলে যেগুলো ছিল 72 যখন হয়েছে তৈরি পোশাক শিল্প, তার মানে তো অন্যান্য খাত এখানে বেশি ভূমিকা রেখেছে, এখন 84% থেকে নিঃসন্দেহে বেশি ভূমিকা রেখেছে। আমরা বসিয়ে দিলাম কাকে কাকে বা কোন কোন খাতকে? আসলে বসানো বলবো না, অন্যগুলা গ্রো করেনি, গার্মেন্টস গ্রো করেছে বেশি। অন্যগুলা মোটামুটি যে জায়গায় ছিল ওই জায়গায় আটকে আছে। 1-1.5-2 বিলিয়ন ডলারের উপর কেউ যায় না, যেতে পারে। মোহাম্মদ হাতেম, আপনিও নিশ্চয়ই যুক্ত করবেন এখানে। তাহলে শুধু বলে বেড়াই সম্ভাবনা, এই শব্দটা বলে বলে আমরা সবার মধ্যে একটা আশা জাগা নিয়ে তথ্য ছড়াবার চেষ্টা করি, কিন্তু সম্ভাবনা তো আসলে উকি দেয় না। না, সম্ভাবনা তো আছেই, আমাদের সম্ভাবনা ছিল। এবং অন্য যেটা বলছিল মাসুরিয়া সাহেব, যেটা বলছিলেন যে অন্য খাতগুলি এগুতে পারেনি, যেটা গার্মেন্টস সেক্টরটা এগিয়েছে অনেক বেশি, মানে যে গতিতে অন্যদেরও এগিয়ে আসা উচিত ছিল সেটা তারা পারেনি। তো সেই তুলনায় গার্মেন্টসটা এগিয়েছে। কিন্তু এখানে যেটা এখন যেটা মানে আমরা যেটা সামনে যেটা চ্যালেঞ্জ দেখছি, এই বিষয়গুলো একটু আমার মনে হয় বলা দরকার। আপনি দেখেন, প্রথম আমরা যেটা মনে করি আমাদের বর্তমানের রপ্তানি খাতের যে পরিস্থিতি এই মুহূর্তে ভালো না কিন্তু, এবং এই বছরও দেখবেন বহু ফ্যাক্টরি কিন্তু বন্ধ হবে। ইতিমধ্যে গত 1 মাসে আমার জানা মতে অন্তত 15-20টা ফ্যাক্টরি কিন্তু বন্ধ করে দিয়েছে, আরও বন্ধ হতে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের যখন টিকে থাকার সংগ্রামে লিপ্ত, বাট আমরা কিন্তু একটা আশার আলো দেখছি, যে আশার আলো দেখে আমরা কিন্তু মানে এগোবার, সামনে এগোবার পথের দিকে তাকিয়ে আছি। সেটা হলো যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্রের প্রধান হলেন, সরকার প্রধান হলেন, তখন আপনার জাতিসংঘ অধিবেশনে যখন তিনি গেলেন, সেখানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যেভাবে তাকে ওয়েলকাম করেছে এবং তার পাশে থাকার ঘোষণা দিয়েছে, এটা আমাদের কাছে আমরা পজিটিভলি দেখছি। যে সামনে, আমি সেখানে উপস্থিত ছিলাম জাতিসংঘ অধিবেশনে, তো সেখানে যেটা আমরা দেখেছি যে এইটাই আমাদের জন্য একটা বিশাল সম্ভাবনা তৈরি করতে পারে রপ্তানি বাড়ার জন্য, নেগোসিয়েশনের জন্য। তার যে ইমেজ, এই ইমেজটা কিন্তু কাজে লাগতে পারে। দ্বিতীয়ত যদি আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প জিতার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু কয়েকটা মানে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, চায়নার উপর তার বাণিজ্য মানে এমবার্গো যেটা, সেটা আরও বাড়িয়ে দিবে, ওখানে ডিউটি ইম্পোজ করে দিবে, 60% ডিউটি করে দিতে পারে। আবার বলছে ব্রিক্সের যে কান্ট্রিগুলি তাদের উপর 100% ডিউটি ইম্পোজ করবে। তাহলে চায়না কিন্তু ব্রিক্সের মধ্যে রয়েছে, ফলে ওয়ার্ল্ডের এখন যে নাম্বার 1 পজিশনে চায়না রয়েছে, সেই পজিশনটা কিন্তু চায়নার হয়তোবা থাকবে না। মানে এটা কি ব্রিক্সের অন্তর্ভুক্ত সব দেশের উপরই হতে পারে? তাহলে ভারতও তো রয়েছে। হ্যাঁ, ভারতও আছে, মানে সেখানে বলেছে যে 100% ডিউটি ইম্পোজ করবে। তো এখন 100 না করলেও যদি 50-60ও যদি করে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে সেই সুযোগটা নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, বর্তমানে যে পরিস্থিতি যেভাবে। এখানেই থামাচ্ছি, আমরা কতটুকু প্রস্তুত, আমি বিরতি থেকে ফিরে এসে এই প্রস্তুতির আলাপটি করতে চাই। সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে আমরা আরও একটি বিরতিতে যাচ্ছি, ফিরব শীঘ্রই, সাথে থাকবেন। আপনার মতে আবারও ফিরে এলাম এবং আজকে আমরা কথা বলছি
অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে। মোহাম্মদ হাতিম, আপনার কাছে ফিরবো। বিরতিতে যাবার আগে আপনাকে থামিয়েছিলাম ঠিক এই জায়গাটায় যে সেই যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের কথা বলছিলেন, তিনি দায়িত্ব নেয়ার পরে যদি এরকম ব্রিক্সের উপর নিষেধাজ্ঞা আসে, বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হয়, কতটুকু প্রস্তুত? এখানেই থেমেছিলেন। সত্যিকার অর্থে কতটুকু প্রস্তুত আমরা? আমি সেই কথাটাই বলছিলাম যে আমরা আসলে কতটুকু প্রস্তুত। অর্থনৈতিক মানে আমাদের যে বর্তমানে রপ্তানি খাতের যে পরিস্থিতি, আমি অনেক সময় বলে থাকি যে বাংলাদেশের যে কোনো অডিট ফার্ম দিয়ে যদি অডিট করানো হয়, অন্তত 80% ফ্যাক্টরি লসে রান করতেছে, এইটাই পাবে। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। 10% ফ্যাক্টরি হয়তো ব্রেক ইভেনে চলতেছে, আর 10% ফ্যাক্টরি ভালো আছে। কারা ভালো আছে? হাতে গোনা আমরা যদি নাম নেই, আমরা নামগুলি বলতে পারবো। তাদের কেন ভালো আছে? তাদের আদার্স অন্যান্য সাইডে ইনকাম আছে। সব কিছু মিলে তাদের ইনকামের সোর্সটা ভালো। এক খাতে লস করলো, আরেক খাত থেকে এনে তারা সেটাকে কভার করতে পারছে, যেটা অন্যদের ওই সুযোগটা নাই। এক খাতে লস করলে তার কিন্তু ঋণের পরিমাণ বাড়ে এবং ইন্টারেস্ট ইম্পোজ হয়ে সেটা আরও ফেলে ফুপে আরও ফুলে ফুপে বড় হচ্ছে সেটা। কিন্তু যার অন্য খাত থেকে এনে ব্যাংক থেকে ঋণ না নিয়ে যদি কাভারেজ দিতে পারে, সে কিন্তু ভালো থাকতে পারছে। তো এই পরিস্থিতিতে একদিকে দেখেন আমাদের গ্যাস বিদ্যুতের সংকট, চরম সংকট। আমি ধন্যবাদ জানাই তিতাস কর্তৃপক্ষকে, তিতাসের নতুন যিনি বোর্ড চেয়ারম্যান হয়েছেন তাকেও ধন্যবাদ জানাই, জ্বালানি উপদেষ্টাকে জানাই যে ওনারা গত 1 মাস যাবৎ আমাদেরকে শিল্পে গ্যাসের পরিমাণটা বাড়াবার উদ্যোগ নিয়েছেন, কিন্তু সেটাও সাফিসিয়েন্ট না। যে পরিমাণ সংকটে আমরা গ্যাস নিয়ে আছি, এটা অন্যতম বড় চ্যালেঞ্জ আমরা মনে করছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা যদি ওই শ্রমিকদের নানা রকমের যে অসন্তোষ, এটাকেও আরেকটা চ্যালেঞ্জ হিসেবে আমরা দেখছি। এবং এই চ্যালেঞ্জটাও আমরা যদি কাটিয়ে উঠতে না পারি, তাহলে আমাদের জন্য এগিয়ে যাওয়ার পথটা সেখানেও কিন্তু মসৃণ হবে না। তৃতীয়ত, ব্যাংকিং খাতে যে অরাজকতা চলছে, যেভাবে ব্যাংকগুলি আমাদেরকে এখন এই আমদানি রপ্তানি বা আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে, এইটা মানে কল্পনাও করতে পারি না। আমরা অতীতে কোনোদিন ব্যাংকের সাথে এই ধরনের পরিস্থিতি আমরা ছিলাম। তাহলে আপনি মোটামুটি এই সবগুলিটা যে কেমন বুঝিয়ে দিলেন আপনি অল্প কথায়। তো এখানে আরেকটু বলি, একটা জায়গায় আমাদের একটু ধন্যবাদ দিতে হয়। আমরা কিন্তু এর আগে আপনারা যদি শুনে থাকেন, আমি আরেকটা চ্যালেঞ্জের কথা বলতাম যে এনবিআর এর নানা রকমের অত্যাচার, বাট এখন আমি অন্তত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তারা চেষ্টা করছেন। নতুন চেয়ারম্যান তিনি চেষ্টা করছেন কিভাবে এই সমস্যাগুলি কাটিয়ে ওঠা যায়, এবং সবচেয়ে বড় দিক হচ্ছে ওনাকে যখন আমরা সমস্যাগুলি বলি, সেটা আমলে নিচ্ছেন, যেটা আগের চেয়ারম্যান বা আগের এনবিআর আমলে নিত না কখনো। আর দ্বিতীয়ত, মিডিয়াতে যে সমালোচনাগুলি হচ্ছে, সেটাও তিনি আমলে নিয়ে এটা খতিয়ে দেখছেন এবং সমাধানের চেষ্টা করছেন। এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক বলে আমরা মনে করছি। বাট তারপরে এনবিআর এর সংস্কারের অনেক কিছু জায়গা রয়েছে, বিশেষ করে আপনার যে ট্যাক্সেশন পলিসি, তারপরে ভ্যাটের যে পলিসি, এগুলি অনেক কিছুই আছে যেগুলি বাংলাদেশের ব্যবসা এবং বিনিয়োগের জন্য একেবারেই পরিপন্থী। তো এই জায়গাগুলিকে যদি অ্যাড্রেস করা যায়, ব্যাংকগুলির যে সমস্যাগুলি সংস্কার করা যায়, বাংলাদেশ ব্যাংকের বিগত দিনের যে রং পলিসিগুলিকে যদি নতুন করে ঢেলে সাজানো যায়, মানে বর্তমান সময়ের প্রেক্ষাপট বিবেচনায় সেটাকে যদি ঢেলে সাজানো যায়, তাহলে আমাদের পক্ষে সম্ভব এই বিশ্বে পোশাক রপ্তানিতে প্রথম স্থানে যাওয়া, এবং সামনে যে অবারিত সুযোগ আমাদের জন্য আসছে, সেই সুযোগটা গ্রহণ করার মতো একটা পরিস্থিতি আমাদের জন্য যদি করা যায়, তাহলে সেই অপরচুনিটি আমরা নিতে পারবো। আর না করা গেলে তো সেটা বোঝাই যাচ্ছে। সেই জায়গায় প্রস্তুতিটা আসলে কিরকম পর্যায়ে রয়েছে? এই যে মজুরি, বিশেষ করে শ্রমিক মজুরি, নতুন যে মজুরি, এটা নিয়েও একটা বড় ধরনের কথা আছে। আর পারিপার্শ্বিক অবস্থাগুলো তো রয়েছেই। আবার এই যে খেলাপি ঋণের ব্যাপারটা এসছে, বলা হচ্ছে যে এটা হলে ব্যাংকে এই আরএমজি সেক্টর অনেকেই যদি তাদের কারখানা বন্ধ করে দেয়, সামাজিক অস্থিরতা, এবং যদি উল্টো দিক থেকে আসি সামাজিক অস্থিরতা, তার আগে হবে কর্মসংস্থানের ঘাটতি, নানান কিছু, তাহলে এদিক থেকে শুরু করলে আমাদের শেষে গিয়ে সেই সামাজিক অস্থিরতায় ঠেকবে। তখন তো অস্থিতিশীল একটি জায়গায় কে এত অর্ডার দিবে? তা তো বটেই। দেখেন, আমি যেটা বলি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো ভালো জিনিস তারা শুরু করেছে। প্রথমত হলো যে দুর্নীতিকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া বন্ধ হয়ে গেছে। মানে একটা ব্যাংকিং পলিসি, একটা এনার্জি পলিসি বা একটা প্রজেক্ট, সেখান থেকে দুর্নীতি হবে সেই জন্য সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এটা আর হচ্ছে না। ট্রান্সপারেন্সি বেড়েছে।
তার সাথে সাথে একটু আগে বললাম ব্যাংকিংয়ে কিছু আগেই করা উচিত ছিল অনেক আগে, সেগুলো যেমন ইন্টার ব্যাংক মার্কেটকে এনকারেজ করছে রিজার্ভ থেকে কম বিক্রি করে, হ্যাঁ। আর ব্যাংকিং যেগুলো খারাপ ব্যাংক সেগুলোতে ইন্টারভেন বোর্ডগুলোকে ভেঙে দিয়ে মোর ইন্ডিপেন্ডেন্ট বোর্ড করেছে, অনেকগুলো ভালো দিক করেছে। এবং তার সাথে প্রফেসর ইউনুস তার যে গ্লোবাল স্ট্যান্ডিং রেপুটেশন সেটার উপর ভিত্তি করে পৃথিবীকে বাংলাদেশে আসার জন্য আহ্বান জানাচ্ছে ডেভেলপমেন্ট সাপোর্টের মাধ্যমে, বাট বিনিয়োগ এবং এক্সপোর্টের মাধ্যমে। দ্যাট ইজ গুড। কিন্তু এর সাথে বোধহয় আরও কিছু জিনিস করা যেত বা এখনো করার সুযোগ আছে। যেমন ব্যাংকিংয়ে ব্যাপকভাবে ফোকাস করছে এই সরকার, বাংলাদেশ ব্যাংকের বর্তমান নেতৃত্ব, তারা এই ক্রেডিটটা পায়। আমি মনে করি অর্থ উপদেষ্টা বা প্রধান উপদেষ্টাও এই ক্রেডিটটা পায় যে তারা বাংলাদেশ ব্যাংককে তাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে এবং সেই স্বাধীনতা ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বর্তমান লিডারশিপ সেটা সঠিক জায়গায় কাজে লাগাচ্ছে। কিন্তু একই ধরনের ফোকাস, একই ফোর্সের ফোকাস আমাদের এক্সপোর্টের জন্য প্রয়োজন। একটু আগে বলেছি এক্সপোর্টে এই মুহূর্তে কোনো ধরনের ডিসরাপশন আমরা অ্যাফোর্ড করতে পারবো না, কারণ এটা গিয়ে একদিকে এমপ্লয়মেন্ট, যেখান থেকে আপনি বললেন যেটা যথার্থই যে সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, আরেকদিকে আমার যে ম্যাক্রো ইকোনমিক রিকাভারি ওটাকে কঠিন এবং পিছিয়ে দিতে পারে, রাইট? সুতরাং সেই জায়গাটা আমি কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারবো না। উল্টো আমি 26-এ করি আর 29-এ করি, আমি যখন এলডিসি গ্র্যাজুয়েশন করব তখন যাতে আমি হাইলি কম্পিটিটিভ মার্কেটে বা লস অফ প্রেফারেন্স ট্যারিফ, মানে আমি জিরো ট্যারিফে ঢুকি, এটা যখন চলে যাবে তখন যাতে আমি কম্পিট করে মার্কেটে টিকে থাকতে পারি, তার যে সক্ষমতা বিল্ড আপ সেটা কিন্তু 1 বছরে আপনি পারবেন না, 2-4-5, মানে এগুলো মিডিয়াম টু লং টার্ম রিফর্মের বিষয় বা সক্ষমতা বিল্ড আপের বিষয়। সেগুলোর জন্য এখন থেকেই উদ্যোগ নিতে হবে। আর তার সাথে সাথে এক্সপোর্টের বাইরেও তো আমাদের ডোমেস্টিক ইকোনমিতে বিশেষ করে স্মল বিজনেস, এসএমই বলি বা স্মল বিজনেস, এই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত খুব বেশি অ্যাটেনশন পাচ্ছে না। এই স্মল কটেজ অ্যান্ড মাইক্রো, সেখানে আমার প্রায় 70% এমপ্লয়মেন্ট, টোটাল এমপ্লয়মেন্টের, যদিও সেগুলো বেশিরভাগই ইনফর্মাল, বিশেষ করে মাইক্রো এবং কটেজে যেগুলো। তো আমার এই এমপ্লয়মেন্ট যদি ডিসলোকেটেড হয়ে যায়, একদিকে অর্থনীতি আর গুরুত্ব খুব পাবে কি এখন এসএমই? পেতে তো হবেই, কারণ আমি এক্সপোর্টে যেই রকম গুরুত্ব দিব আমার এসএমইতেও এরকম গুরুত্ব দিতে হবে। নাহলে আমার যে এক্সপোর্টে আমি খুব ভালো করলাম, আমার 4-4.5 মিলিয়ন এমপ্লয়মেন্ট ওখানে আছে, ভেরি গুড, ওরা ভালো করলো, সেটার একটা ভালো এফেক্ট, ম্যাক্রোতে ভালো থাকলাম। কিন্তু এসএমইতে যদি গুরুত্ব না দিই, বিশেষ করে স্মল কটেজ অ্যান্ড মাইক্রো, আমার টোটাল যে 6-6.5 কোটি এমপ্লয়মেন্ট বাংলাদেশে, তার 70% ওই জায়গাতে। তো কারণ এখন 70% মানে প্রায় 4 কোটির উপর এমপ্লয়মেন্ট, ওখানে যদি এমপ্লয়মেন্ট ড্রপ করে যায়, সামাজিক অস্থিরতাটা আরো ব্যাপক বাড়বে। এবং সেই জায়গায় আপনার কাছে এটাও একটু আমি জানতে চাই, স্মল কটেজ অ্যান্ড মাইক্রো আপনি যেটা বলছেন, সেই জায়গায় আবার একদম শুরু করেছিলাম ঋণ, সেই ঋণ শব্দটার জায়গায় যদি এটাকে জুড়ে দেই, খুব কি এরা ঋণ পায়? এদের একটা অভিযোগ রয়েছে আমাদেরকে ঋণ দেয়া হয় না। আমাদের দেশে স্মল বিজনেস, মানে প্রথম কথা হলো কটেজ এন্ড মাইক্রো ব্যাংকিং থেকে লোন পায় না, কারণ ওরা কিন্তু ইনফর্মাল, ওরা পায় হচ্ছে ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থেকে। সো ওদেরকে আমাদের সেই জায়গাটায়, যেটা আমাদের একটা বহু বছরের একটা দুর্বলতা, ইনফর্মাল বিজনেসকে আমি কিভাবে ফর্মালাইজেশনে আনতে পারি, এইটার দিকে আমাদের কোনোদিনই কোনো ডেডিকেটেড স্ট্র্যাটেজি ছিল না। এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যে পলিসিগুলো আসা উচিত, সাপোর্ট আসা উচিত, রিফর্ম হওয়া উচিত, সেগুলো আসলে হয় নাই। এখন ওদেরকে আপনি যতদিন ফর্মাল না করতে পারবেন, ওরা ব্যাংক লোন পাবে না, এটাই নিয়ম পৃথিবী জুড়ে। আর স্মলরা তারা ফর্মাল, তারা ব্যাংক থেকে লোন পাওয়ার যোগ্য, কিন্তু যে পরিমাণ এবং যে ধরনের লোন পাওয়া উচিত, এটা বহু বছরের প্রবলেম। তারা আসলে অ্যাডিকুয়েট স্মল বিজনেস ফাইন্যান্সিং আসলে বাংলাদেশে হয় না, বা ফাইন্যান্সিং এর অ্যারেঞ্জমেন্ট থাকলেও তারা অ্যাক্সেস করতে পারে না, সাপোর্টটা পাচ্ছে না, তারা অ্যাক্সেস করতে পারেন না। বিভিন্ন রেগুলেটরি রিকোয়ারমেন্ট, ক্যাপাসিটি প্রবলেম, সেগুলোর জন্য যে প্রিপারেশন নিতে হয় সেটার জন্য তাদের সেই সক্ষমতা নাই। এগুলো সব মিলিয়ে স্মল বিজনেস লোন, আমরা সাধারণত ধরা হয় স্মল বিজনেস লোনে প্রায় $2.5 বিলিয়ন অ্যানুয়ালি গ্যাপ আছে বাংলাদেশ। তাহলে এই যে ইনফর্মাল, মোহাম্মদ হাতিম আপনার কাছে একটু শুনি, ইনফর্মাল এই জায়গাগুলোকে আমরা আসলে সেই ফর্মাল তো করতে পারলামই না, তাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারলাম না। পাশাপাশি আমি যদি দেশের মানে সীমান্ত পাড়ি দিয়ে কোথাও যে তারা তাদের প্রোডাক্ট সেল করবে, সেই জায়গাটাও তাদের একটি বড় কথা রয়েছে, তারা সঠিক কোনো দিক নির্দেশনা পায় না, যার কারণে সম্ভাবনা থাকলেও বারবারই পড়ে যাচ্ছে। কি করণীয় রয়েছে? আপনি দেখেন, ব্যবসায়ী কি 15-20% প্রফিট কি কেউ এখন করতে পারে?
কখনই না, কোনোভাবেই পারে না। তো আপনি যখন ব্যাংক থেকে যখন 15-16% ইন্টারেস্টে যদি লোন নেন, এসএমইর কথা যেটা বলা হলো, এসএমইরা কিন্তু সাধারণত লোন যেগুলি নেয় অনেক হাই রেটে নিতে হয় তাদেরকে। ফলে এই মুহূর্তে কেউ কিন্তু এত হাই ইন্টারেস্ট রেটে লোন নিয়ে ব্যবসা কিন্তু কেউ করতে পারবে না। তো আলটিমেটলি সেটা নেওয়া হবে না, যার কারণে যদি না নিচ্ছে তার ফলে তারা কিন্তু কেউই নতুন করে গুডস কিনা বা বিদেশ থেকে আমদানি করা কোনো পণ্য আমদানি সে তাতে উৎসাহিত হচ্ছে না বা তারা এখন করছে না। ফলে কি হচ্ছে, বাজারে কিন্তু সাপ্লাই চেইনে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ তৈরি হচ্ছে, আর যার কারণে ইনফ্লেশনটা কিন্তু কন্ট্রোল হচ্ছে না বা নামছে না। তো এই পরিস্থিতিতে কেউই কিন্তু এখন ইনভেস্টমেন্টের তো স্বপ্নই দেখতে পাচ্ছে না এখন। তো ফলে কি হচ্ছে যে নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেশন বলেন বা বাজারে পণ্যের সরবরাহ বাড়ার কোনো সুযোগই কিন্তু এখন নেই। এই পরিস্থিতিতে আমরা অবশ্যই মনে করি যে যতক্ষণ পর্যন্ত ব্যাংকিং খাতে মানে শৃঙ্খলা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এইগুলিতে কোনো নতুন করে কোনো ডেভেলপমেন্ট বা ইনভেস্টমেন্ট কোনো কিছু হবে না। আর পাশাপাশি আপনি যদি দেখেন একটা দেশের, যেটা ওই হোয়াইট পেপারে আমরা দেখলাম বা অন্য অন্য রিপোর্টও দেখলাম, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। অর্থাৎ আপনি যদি দেখেন একটা দেশের, আমাদের গত 15 বছরের যে বাজেট, অ্যানুয়াল বাজেট, এই সবগুলি বাজেট মিলে হয়তো 28 লক্ষ কোটি বা এর আশেপাশেই থাকবে। কারণ ইনিশিয়ালি এই গত সরকারের শুরুতে কিন্তু 1 লক্ষ কোটির নিচেই কিন্তু বাজেট ছিল, পরবর্তীতে আস্তে আস্তে এটা বেড়ে এখন 7 লক্ষর উপরে আসছে। তো সব কিছু মিলে যদি একটা রাষ্ট্রের 15 বছরের বাজেটের সমপরিমাণ টাকা যদি লুটপাট হয়ে বিদেশ পাচার হয়ে যায়, তাহলে ওই দেশের অর্থনীতি যে এখনো টিকে আছে এটা আল্লাহর বিশেষ মেহেরবানি ছাড়া আর কিছুই না। সর্বশেষ যে কথাটা একটু আমার বলতেই হচ্ছে, যেটা বলতেই হচ্ছে, আমি আবারও বলবো যে সেদিন মাহমুদ ডেনিমে আপনারা দেখেছেন যে মাহমুদ ডেনিমের ডিএমডি রাফিকে যেভাবে, আপনার ভিডিওটা দেখেছেন কিনা জানি না, মানে আমরা কিন্তু এটা কোনোভাবেই সহ্য করতে পারি নাই, মেনে নিতে পারি নাই যে একটা ছেলেকে এইভাবে শ্রমিকরা দৌড়ে, যারা যেই মালিক তাদেরকে এত বছর বেতন দিয়ে আসছে, তো তাকে এইভাবে দৌড়ে নিয়ে রাস্তার মধ্যে ব্রিজের কিনারে ফেলে এইভাবে পিটানো এবং এইভাবে পাঠানো, এটা অমানবিক একটা দৃশ্য। কোনো মানুষকে মানুষ এইভাবে মারতে পারে না। তো আজকে একটু চিন্তা করেন যদি কোনো শ্রমিককে এই ধরনের কিছু হইতো, আজকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আইএলও বলতেন, সব কিন্তু এতক্ষণে বাংলাদেশের উপর ঝাঁপায় পড়তো। জি, আমি শেষ করব, তার আগে ডক্টর মাসরুর রিয়াজ আপনাকে ছোট্ট একটি ঘটনা আপনার কাছে জেনে নিতে চাই, বাট সেখান থেকে বার্তাটা কি যাচ্ছে, কোনো বিশেষ বার্তা যাচ্ছে কিনা। কারণ ব্যাংকাররা গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে দাঁড়াচ্ছে, তারা কর্মসূচি দিচ্ছে শুধুমাত্র খেলাপি ঋণ আদায়ে, এটা কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে? দেখেন, খেলাপি ঋণ তার অ্যামাউন্ট এবং তার আদায় দুইটা আসলে এমন একটা মানে দুর্বিষহ দুঃখজনক অবস্থায় পৌঁছে গেছে, এটা আসলে শুধু কোর্ট কাচারি দিয়ে আসলে হয়তো পুরাটা পাওয়া যাবে না। যেটা বললাম, একটা বড় অংশ তো পাচার হয়ে গেছে ওই 10-12টা ব্যাংকের। হ্যাঁ, সুতরাং এইগুলো কোর্টে এখন অবশ্যই বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে সেগুলোকে আন্তর্জাতিকভাবে ফিরিয়ে আনা যায় নাকি, কিন্তু এটা সময় সাপেক্ষ, জটিল বিষয়। কতটা পারা যাবে, কিছু তো পারবেই, কিন্তু কবে কতটুকু এটা দেখার বিষয়। এখন দেশের ভিতর যেটা আছে, যারা হয়তো উইলফুল ডিফল্টার না, তাদের কাছে হয়তো বাংলা ব্যাংকগুলো চাচ্ছে একটু ইনোভেটিভ ওয়েতে তাদেরকে রিচ আউট করতে। এটা একদিকে আমি খারাপ মনে করি না, বাট আসলে শুধু এইভাবে তো হবে না। মানে আর ব্যাংকের ওই প্রতিষ্ঠানের সামনে ব্যাংকাররা দাঁড়িয়ে থেকে অবস্থান, আমি বলবো না এটা সুবার্তা, কারণ এইটা আসলে আলাপ আলোচনার ভিত্তিতে হতে হবে। ঠিক আছে, একবার করেছে, শান্তিপূর্ণভাবে করেছে, কিন্তু এইটা কিন্তু পুরো ব্যাংকিং সেক্টর জুড়ে যদি এটা হতে থাকে যে প্রতিটা ব্যাংকের টিম গিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ গ্রহীতার সামনে দাঁড়িয়ে অবস্থান ধর্মঘট বা অবস্থান কর্মসূচি করবে, এটা ব্যাংকারের কাজ না অবস্থান কর্মসূচি করা। আর অবস্থান কর্মসূচি করে টাকা আদায় হয় না, এটা আলাপ আলোচনার মাধ্যমে আসলে তাকে করতে এখন নামতে হয়েছে, কিন্তু সেইটা আমরাও চাচ্ছি না যে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত কাজ একজন ব্যাংকারে করতে হোক। আজকে আমাকে শেষ করতে হবে। আপনি একটা কথা বলে দিই শেষ 30 সেকেন্ডে, কোনোদিনই ব্যাংক ওই টাকা আদায়ের জন্য যদি পর্যাপ্ত সময় না দেয় এবং ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ না দেয়, তাহলে ওই টাকা কোনোদিন ফেরত পাবে না। এইটাই
হচ্ছে বাস্তব। আপনি শুরুর দিকের বক্তব্য এটা বলেছিলেন যে ওটা হয়তো তাকে নানাভাবে হেনস্থা করা যাবে কিন্তু টাকা ফেরত পাওয়া যাবে না। আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ হাতিম আপনাকে এবং ডক্টর মাসরুর রিয়াজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের আপনার মতের এই আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য। এবং আমরা সব সময় চেষ্টা করি সমসাময়িক যে বিষয়গুলো সেগুলো তুলে ধরবার। আপনারাও প্রতিনিয়ত যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা দেখতে চান, আপনার মতের প্রতিফলন দেখতে চান, তাহলে চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়। আমাদের চ্যানেল 9-এর আপনার মত অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত ঠিক 10টায়।